একটু ভাবুন তো, রাত গভীর হচ্ছে, চারদিক নিস্তব্ধ, বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, স্বামী হয়তো কাজের জন্য বাইরে অথবা পাশের ঘরে গভীর ঘুমে। আর একজন বিবাহিত মহিলা, সে তখন জেগে আছে, একা, সম্পূর্ণ একা। এই সময়টাতে সে কি করে? কি চলে তার মনে? কোন কাজগুলো সে করে যেগুলো কেউ জানে না, কেউ দেখে না, কেউ বোঝে না? আপনি হয়তো ভাবছেন, এতে আবার কি আছে? ঘুমায় আর কি করবে? কিন্তু না বন্ধুরা, বাস্তবটা অনেক গভীর, অনেক আবেগময় এবং অনেক চাঞ্চল্যকর। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন 6টি কাজের কথা বলবো যেগুলো বিবাহিত মহিলারা রাতে একা থাকলে গোপনে করে থাকেন। এবং আমি আপনাকে আগেই বলে রাখি, এই তালিকায় কোনো সস্তা বা চটকদার কিছু নেই। এখানে আছে মনোবিজ্ঞান, আছে আবেগ, আছে একজন নারীর অন্তর্জগতের সেই গল্প যেটা আমাদের সমাজ কখনো শুনতে চায় না। এই 6টি বিষয় জানার পর আপনি যদি একজন স্বামী হন, তাহলে আপনার স্ত্রীকে নতুনভাবে দেখবেন। আপনি যদি একজন নারী হন, তাহলে হয়তো নিজেকে এই তালিকায় খুঁজে পাবেন এবং অনুভব করবেন, হ্যাঁ, কেউ একজন আমাকে বুঝেছে কি। তবে শুরু করার আগে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা মাঝপথে বন্ধ করবেন না। কারণ প্রতিটা পয়েন্ট একটার চেয়ে আরেকটা গভীর। এবং শেষ পয়েন্টটা, সেটা শুনলে আপনার চোখে সত্যিই জল আসতে পারে। আর হ্যাঁ, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনটা প্রেস করুন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। চলুন শুরু করা যাক। মূল আলোচনায় যাওয়ার আগে একটু প্রসঙ্গটা বুঝে নিই। আমাদের সমাজে একজন বিবাহিত মহিলার দিনটা কেমন কাটে সেটা আমরা কমবেশি জানি। সকাল থেকে রান্নাবান্না, ঘর গোছানো, বাচ্চাদের স্কুলে পাঠানো, শ্বশুরবাড়ির মানুষদের সেবা, স্বামীর জন্য খাবার তৈরি, বাজার স্থায়ী, আবার চাকরিজীবী হলে অফিসের কাজ। সারাদিন সে ছোটাছুটি করে, অন্যের জন্য খাটে, অন্যের ইচ্ছা পূরণ করে। কিন্তু রাতে রাতে যখন সব দায়িত্ব শেষ হয়, যখন সংসারের সব চাকা থেমে যায়, যখন বাচ্চারা ঘুমিয়ে পড়ে, যখন চারদিকে নীরবতা নেমে আসে, তখন কি হয়? তখন সেই মহিলাটি প্রথমবারের মতো নিজের হয়। সারাদিন সে ছিল কারো মা, কারো স্ত্রী, কারো বধূ, কারো কর্মী। কিন্তু রাতের এই নিভৃত মুহূর্তে সে হয়ে ওঠে কি সে নিজে একজন মানুষ, যার নিজের চাওয়া পাওয়া আছে, নিজের স্বপ্ন আছে, নিজের কষ্ট আছে, নিজের গোপন জগৎ আছে। এই সময়টুকু তার নিজের, সম্পূর্ণ নিজের। আর এই সময়ে সে যা করে সেটাই আমরা আজকে জানব। একটা কথা বলে রাখি, এই ভিডিওতে খুব গোপনে কি বলতে আমি কোনো নেতিবাচক বা অশ্লীল কিছু বোঝাচ্ছি না। গোপনে কি মানে, এই কাজগুলো সে একান্তে করে, কাউকে বলে না, কারণ সমাজ তাকে এই স্বাধীনতাটুকু দেয় না। এই কি গোপনীয়তা আসলে একটা আত্মরক্ষার কবচ, যেটা সে নিজের জন্য তৈরি করে। কাজ নম্বর 1, নীরবে কাঁদে, নিজের কষ্টগুলো একা একা বহন করে। প্রথম এবং সবচেয়ে হৃদয়বিদারক কাজটি হল, রাতের নীরবতায় একজন বিবাহিত মহিলা নীরবে কাঁদেন। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁদেন। চোখের পানি ফেলেন, বালিশে মুখ গুজে কাঁদেন, যাতে কেউ শুনতে না পায়। এটা শুনে হয়তো অনেকে বলবেন, কাঁদবে কেন? তার তো সব আছে, ঘর আছে, স্বামী আছে, সংসার আছে। কিন্তু বন্ধুরা, শুধু থাকা আর পাওয়া এই দুটো কিন্তু এক জিনিস নয়। স্বামী থাকতে পারে কিন্তু ভালোবাসা নাও থাকতে পারে। ঘর থাকতে পারে কিন্তু শান্তি নাও থাকতে পারে। সংসার থাকতে পারে কিন্তু সম্মান নাও থাকতে পারে। একজন বিবাহিত মহিলা সারাদিন হাসি মুখে থাকেন, সবার সামনে শক্ত থাকেন। কেউ জিজ্ঞেস করলে বলেন, আমি ভালো আছি, কিন্তু ভেতরে ভেতরে হয়তো ঝড় বয়ে যাচ্ছে। হয়তো স্বামী আজ কটূক্তি করেছে, তুমি কিছুই পারো না। হয়তো শাশুড়ি বলেছে, আমার ছেলের সাথে তোমার বিয়ে না হলেই ভালো হতো। হয়তো সে সারাদিন খেটেছে, কিন্তু কেউ একটা ধন্যবাদ কি বলেনি। হয়তো সে চেয়েছিল স্বামী আজ একটু পাশে বসুক, একটু কথা বলুক, কিন্তু স্বামী মোবাইলে ডুবেছিল। এই সব জমে থাকা কষ্ট, জমে থাকা অপমান, জমে থাকা হতাশা, সবকিছু রাতের অন্ধকারে বেরিয়ে আসে চোখের পানি হয়ে। কেন সে দিনে কাঁদে না? কারণ দিনে কাঁদলে স্বামী বলবে, আবার শুরু হলো নাটক। শ্বশুরবাড়ির লোকজন বলবে, এত কান্নাকাটি করে এই মেয়ের সাথে সংসার করা যায় না। সমাজ বলবে, মেয়ে মানুষ তো কাঁদতেই থাকে। তাই সে তার কান্নাটাকে লুকিয়ে রাখে, রাতের জন্য জমিয়ে রাখে। যখন কেউ দেখে না, কেউ শোনে না, তখন সে তার মনের বোঝাটা একটু হালকা করে, বালিশটা ভিজিয়ে নেয়, কিছুক্ষণ কাঁদে, তারপর চোখ মুছে আবার শক্ত হয়ে যায়। কারণ সকালে আবার তাকে সবার জন্য বাঁচতে হবে। মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ।
মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ইমোশনাল সাপ্রেশন বা আবেগ দমন। যখন একজন মানুষ তার আবেগকে প্রকাশ করতে পারে না, তখন সেই আবেগ ভেতরে জমতে থাকে। আর একটা সময় সেই জমে থাকা আবেগ বেরিয়ে আসার পথ খোঁজে। রাতের কান্না হলো সেই পথ। গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদী আবেগ দমন মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটা বিষণ্ণতা, উদ্বেগজনিত রোগ, এমনকি শারীরিক রোগেরও কারণ হতে পারে। যেসব মহিলা দীর্ঘদিন ধরে নিজের কষ্ট চেপে রাখেন, তাদের মধ্যে মাইগ্রেন, পেটের সমস্যা, ঘুমের সমস্যা, উচ্চ রক্তচাপ এসব সমস্যা বেশি দেখা যায়। ব্রেনে ব্রাউন, যিনি একজন বিশ্বখ্যাত গবেষক, তিনি বলেছেন, আমরা যখন আমাদের যন্ত্রণাকে অস্বীকার করি, তখন সেটা চলে যায় না, বরং সেটা আমাদের শরীরে, আমাদের সম্পর্কে, আমাদের আচরণে প্রকাশ পায়। বাস্তব উদাহরণ, সাবিনার কথা ধরুন। ৩৫ বছর বয়স, 2টো বাচ্চা আছে। স্বামী রাকিব সরকারি চাকরি করে। বাইরে থেকে দেখলে মনে হবে কত সুখী সংসার, কিন্তু ভেতরে রাকিব সাবিনাকে কোনো কথায় গুরুত্ব দেয় না। সাবিনা কিছু বলতে গেলে রাকিব বলে, তোমার মাথায় বুদ্ধি নেই, চুপ থাকো। সাবিনা রান্না করলে রাকিব বলে, এটা কি রান্না করেছ? আমার মা অনেক ভালো রান্না করত। ও সাবিনা সুন্দর হয়ে সাজলে রাকিব বলে, এত সাজগোজের কি দরকার? কার জন্য সাজো? প্রতিদিন এই ছোট ছোট আঘাতগুলো সাবিনার মনে জমতে থাকে। দিনের বেলা সে মুখ বুজে সহ্য করে, কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন সে বারান্দায় গিয়ে দাঁড়ায়, আকাশের দিকে তাকায়, আর নীরবে চোখের পানি ফেলে। কখনো কখনো সে মনে মনে বলে, আমি কি এতটাই খারাপ? আমি কি কোনো কাজেরই না? এই কান্না কেউ দেখে না, এই কষ্ট কেউ জানে না। সকালে সাবিনা আবার হাসি মুখে রান্নাঘরে দাঁড়ায়, আবার সবার জন্য চা বানায়, আবার সবার মুখের দিকে তাকিয়ে থাকে, কিছু লাগবে? কিন্তু তাকে কেউ জিজ্ঞেস করে না, তোমার কিছু লাগবে? তুমি কেমন আছো? এই পয়েন্ট থেকে শিক্ষা, আপনি যদি একজন স্বামী হন, তাহলে আজ রাতে একটু লক্ষ্য করুন, আপনার স্ত্রী কি রাতে জেগে থাকে? তার চোখ কি লাল? বালিশ কি ভেজা? যদি হ্যাঁ, তাহলে বুঝুন সে হয়তো কিছু বলতে চায় কিন্তু পারছে না। তার পাশে বসুন, তার হাত ধরুন, শুধু বলুন, আমি আছি। বলো, কি হয়েছে? এই একটা কথা হয়তো তার জীবন বদলে দিতে পারে। কাজ নম্বর 2, পুরনো স্মৃতিঘাটে হারিয়ে যাওয়া কি নিজেকে কি খোঁজে। দ্বিতীয় কাজটি অত্যন্ত আবেগমা। রাতে একা থাকলে বিবাহিত মহিলারা পুরনো স্মৃতি ঘেঁটে দেখেন। এটা অনেকভাবে হতে পারে। কেউ পুরনো ফটো অ্যালবাম খোলে, সেই কলেজের গ্রুপ ফটো, সেই স্কুলের পিকনিকের ছবি, বিয়ের আগের সেই হাসি খুশি মুহূর্তগুলো। কেউ পুরনো ডায়েরি পড়ে, সেই দিনগুলোর কথা, যখন সে স্বপ্ন দেখত, যখন সে মুক্ত ছিল, যখন সে কি নিজেকে ছিল। কেউ পুরনো গান শোনে, সেই গানটা যেটা কলেজে ফেরার পথে শুনত, সেই গানটা যেটা প্রথম প্রেমের কথা মনে করিয়ে দেয়া। এই স্মৃতিচারণ কিন্তু শুধু নস্টালজিয়া নয়, এটা হলো একজন মানুষের নিজের হারিয়ে যাওয়া সত্তাকে খোঁজার প্রচেষ্টা। বিয়ের পর একজন মহিলার জীবন সম্পূর্ণ বদলে যায়। সে যে মেয়েটা ছিল, সেই মেয়েটা হারিয়ে যায়। সেই মেয়ে যে গান গাইত, ছবি আঁকত, বন্ধুদের সাথে আড্ডা দিত, স্বপ্ন দেখত ডাক্তার হবে বা টিচার হবে বা লেখিকা হবে, সে ধীরে ধীরে মুছে যায়। তার জায়গায় আসে অমুকের বউ, তমুকের মা, ছোট বউ, বড় বৌমা। এবং রাতের নীরবতা, যখন সে একা হয়, তখন সেই পুরনো মেয়েটাকে খুঁজে বেড়ায়। পুরনো ছবি দেখে আর ভাবে, আমি কোথায় হারিয়ে গেলাম। মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ, মনোবিজ্ঞানে এটাকে বলা হয় কি আইডেন্টিটি গ্রিফ বা পরিচয় শোক। এটা হলো নিজের পুরনো পরিচয় হারানোর জন্য শোক করা। যেমন কেউ প্রিয়জন হারালে শোক করে, তেমনি কেউ নিজেকে হারালেও শোক করে। এবং এই শোক অনেক সময় প্রিয়জন হারানোর শোকের চেয়েও গভীর। কারণ প্রিয়জন হারালে মানুষ জানে সে চলে গেছে, কিন্তু নিজেকে হারালে মানুষ বুঝতে পারে না, আমি আছি, তাহলে আমি কেন নেই। বাস্তব উদাহরণ, পূজা, 32 বছর বয়সী বিবাহিত মহিলা। বিয়ের আগে সে চমৎকার নাচত, জেলা পর্যায়ে পুরস্কার পেয়েছিল। তার স্বপ্ন ছিল একদিন বড় মঞ্চে পারফর্ম করবে। কিন্তু বিয়ের পর স্বামী বলল, নাচটাচ বন্ধ করো, এটা ভালো দেখায় না। শাশুড়ি বলল, বিয়ের পর মেয়েদের এসব শোভা পায় না। পূজা মেনে নিল, নাচ ছেড়ে দিল। কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন পূজা তার ফোনে পুরনো নাচের ভিডিওগুলো দেখে। সেই প্রতিযোগিতার ভিডিও, সেই পুরস্কার নেওয়ার মুহূর্ত।
আর চোখে জল আসে। সে ভাবে, যদি নাচ না ছাড়তাম তাহলে আজকে আমি কোথায় থাকতাম। কখনো কখনো সে ঘরের মধ্যে একা একা নাচে, খুব আস্তে, যাতে কেউ জেগে না ওঠে। সেই কয়েক মিনিটের জন্য সে আবার সেই পূজা হয়ে ওঠে, যে স্বপ্ন দেখত, যে উঠতে চাইত। এই গল্পটা শুনে কি আপনার মনে কোনো নাড়া পড়ল? তাহলে ভাবুন, আপনার আশেপাশে কতজন পূজা আছে যাদের স্বপ্ন আমরা হত্যা করেছি। আরও গভীর বিশ্লেষণ। গবেষণায় দেখা গেছে, যেসব মহিলা বিয়ের পর তাদের শখ, তাদের প্রতিভা, তাদের ক্যারিয়ার ত্যাগ করতে বাধ্য হন, তাদের মধ্যে বিষণ্ণতা এবং উদ্বেগজনিত রোগের হার অনেক বেশি। তারা নিজেদের ইনকমপ্লিট বা অসম্পূর্ণ মনে করেন, এবং এই অসম্পূর্ণতার অনুভূতি তাদের মানসিক স্বাস্থ্যকে ক্রমাগত ক্ষয় করতে থাকে। এই পয়েন্ট থেকে শিক্ষা। আপনার স্ত্রীর কি কোনো শখ ছিল? কোনো স্বপ্ন ছিল? বিয়ের পর সেটা কি সে ছেড়ে দিতে বাধ্য হয়েছে? তাহলে আজকেই তাকে বলুন, তুমি আবার শুরু করো, আমি তোমার পাশে আছি। এই একটা কথা দিয়ে আপনি হয়তো একজন মানুষকে তার নিজের কাছে ফিরিয়ে দিতে পারবেন। কাজ নম্বর 3, সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন দেখে নিজেকে তুলনা করে। তৃতীয় কাজটি আজকের যুগে অত্যন্ত প্রাসঙ্গিক। রাতে একা থাকলে বিবাহিত মহিলারা সোশ্যাল মিডিয়ায় সময় কাটান এবং অন্যের জীবনের সাথে নিজের জীবনের তুলনা করেন। ফেসবুক খোলেন, ইনস্টাগ্রাম স্ক্রল করেন, দেখেন কলেজের বান্ধবী ইউরোপ ঘুরছে, অফিসের সহকর্মী প্রমোশন পেয়েছে, পাড়ার মেয়েটার স্বামী তাকে নতুন গাড়ি কিনে দিয়েছে, কাজিনের বিয়ের অ্যানিভার্সারিতে কত সুন্দর ফটোশুট। আর নিজে নিজে এই ঘরে বসে আছে। একই রুটিন, একই সংসার, একই একঘেয়ে জীবন। এই তুলনা তার মনে একটা গভীর অসন্তুষ্টি তৈরি করে। সে ভাবে, কেন আমার জীবন এরকম নয়? কেন আমার স্বামী আমাকে ওভাবে ভালোবাসে না? কেন আমি ওদের মতো সুখী নই? কিন্তু সে জানে না, সোশ্যাল মিডিয়ায় যা দেখা যায় সেটা সবসময় সত্য নয়। যে দম্পতি ফেসবুকে সবচেয়ে রোমান্টিক ছবি পোস্ট করে, বাস্তবে তারাই হয়তো সবচেয়ে বেশি ঝগড়া করে। যে মেয়েটা ইনস্টাগ্রামে ঝলমলে জীবন দেখায়, সে হয়তো রাতে একইভাবে কাঁদে। সোশ্যাল মিডিয়া হলো একটা হাইলাইট রিল, মানে শুধু ভালো দিকটাই দেখানো হয়, পর্দার পেছনের গল্প কেউ জানে না। কিন্তু রাতের একাকিত্বে এই যুক্তি কাজ করে না, কারণ তখন আবেগ যুক্তিকে ছাপিয়ে যায়, আর মহিলাটি নিজেকে আরও ছোট মনে করতে থাকে, আরও হতাশ হতে থাকে। মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় কি সোশ্যাল কম্প্যারিসন থিওরি, কি যেটি প্রস্তাব করেছিলেন মনোবিজ্ঞানী লিওন ফেস্টিঙ্গার 1954 সালে। এই থিওরি অনুযায়ী মানুষ স্বভাবতই নিজেকে অন্যের সাথে তুলনা করে, এবং যখন এই তুলনায় সে নিজেকে কি কম মনে করে, তখন তার মনে ঈর্ষা, হতাশা এবং অসন্তুষ্টি তৈরি হয়। সোশ্যাল মিডিয়া এই তুলনাকে শতগুণ বাড়িয়ে দিয়েছে। আগে মানুষ শুধু তার আশেপাশের মানুষদের সাথে তুলনা করত, এখন সে সারা পৃথিবীর মানুষের সাথে তুলনা করে। ফলে অসন্তুষ্টিও বেড়েছে অনেক গুণ। 2022 সালের একটি গবেষণায় দেখা গেছে, যেসব বিবাহিত মহিলা রাতে 1 ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তাদের মধ্যে সম্পর্কে অসন্তুষ্টির হার অন্যদের তুলনায় 40% বেশি। বাস্তব উদাহরণ। মিথিলা, 28 বছর বয়সী গৃহিণী। তার স্বামী রিকশা চালক। ছোট্ট একটা ঘরে থাকে। জীবন কঠিন কিন্তু চলছিল। কিন্তু ফেসবুক তার শান্তি কেড়ে নিল। সে দেখল, তার কলেজের বান্ধবী, যে কিনা পড়াশোনায় তার চেয়ে অনেক পিছিয়ে ছিল, সে এখন বিদেশে থাকে, স্বামী ভালো চাকরি করে, সুন্দর ফ্ল্যাটে থাকে। আর নিজে এই ভাঙাচোরা ঘরে। প্রতিরাতে মিথিলা ফেসবুকে সেই বান্ধবীর প্রোফাইল ঘুরে ঘুরে দেখে, আর নিজের জীবন নিয়ে আরও হতাশ হয়ে পড়ে। সে তার স্বামীর উপর রাগ করে, তুমি কেন ওদের মতো হতে পারো না? তার স্বামী, যে দিনরাত পরিশ্রম করে, সে অবাক হয়ে তাকায়, বোঝে না কি হলো হঠাৎ। এভাবে সোশ্যাল মিডিয়া একটা সুস্থ সম্পর্কেও বিষ ঢেলে দিচ্ছে। সমাধান: রাতে ঘুমানোর আগে ফোন দূরে রাখুন। সোশ্যাল মিডিয়ায় যা দেখেন সেটাকে বাস্তব মনে করবেন না। নিজের জীবনের ভালো দিকগুলোর দিকে তাকান। কৃতজ্ঞতা অনুভব করুন আপনার যা আছে সেটার জন্য, কারণ তুলনা সুখের সবচেয়ে বড় শত্রু। একটা কথা মনে রাখবেন, অন্যের জীবন দেখে নিজের জীবনকে বিচার করবেন না, কারণ প্রতিটা মানুষের গল্প আলাদা, প্রতিটা মানুষের যুদ্ধ আলাদা। কাজ নম্বর 4, নিজের শরীর নিয়ে চিন্তা করে, আত্মবিশ্বাসের সাথে যুদ্ধ করে। চতুর্থ কাজটি খুবই সেনসিটিভ কিন্তু অত্যন্ত বাস্তব। রাতে একা থাকলে অনেক বিবাহিত মহিলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীর দেখেন এবং নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগেন।
বিয়ের আগে সে ছিল পাতলা ফিটফাট, কিন্তু সন্তান জন্ম দেওয়ার পর শরীরে বদল এসেছে। ওজন বেড়েছে, পেটে দাগ পড়েছে, চুল পড়ছে, ত্বকে বলিরেখা দেখা যাচ্ছে। আর স্বামী হয়তো সরাসরি কিছু বলে না, কিন্তু তার আচরণে, তার দৃষ্টিতে মহিলাটি বুঝতে পারে সে আর আগের মতো আকর্ষণীয় নেই। স্বামী টিভিতে অন্য মেয়েদের দিকে তাকায়, মোবাইলে অন্য মেয়েদের ছবি দেখে, আর মহিলাটি ভেতরে ভেতরে ভেঙে পড়ে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন সে আয়নার সামনে দাঁড়ায়, নিজেকে দেখে আর ভাবে, আমি কি আর সুন্দর নেই? আমার স্বামী কি আমাকে আর পছন্দ করে? আমি কি তার কাছে এখন অপ্রয়োজনীয়? কখনো সে ইন্টারনেটে সার্চ করে কিভাবে দ্রুত ওজন কমানো যায়, বাচ্চা হওয়ার পর পেটের দাগ কিভাবে দূর করা যায়, ৩০-এর পরে কিভাবে সুন্দর থাকা যায়। এই সব কিছু সে করে রাতে, একা, গোপনে। কারণ দিনে এসব বলতে গেলে লোকজন হাসবে। স্বামী বলবে, তুমি তো ঘরেই থাকো, সাজসজ্জার কি দরকার? মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় কি বডি ইমেজ অ্যান্সিডি বা শারীরিক ভাবমূর্তি নিয়ে উদ্বেগ। এটি বিশেষত বিবাহিত মহিলাদের মধ্যে সন্তান জন্মদানের পরে বেশি দেখা যায়। একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, একজন মহিলার শরীরে সন্তান ধারণ এবং জন্মদানের পর যে পরিবর্তন আসে সেটা অত্যন্ত স্বাভাবিক এবং সম্মানজনক। একটা নতুন জীবন পৃথিবীতে আনার জন্য তার শরীর যে ত্যাগ করেছে সেটা গর্বের বিষয়। কিন্তু আমাদের সমাজ তাকে এটা শেখায় না। বরং সমাজ তাকে শেখায়, তুমি মোটা হয়ে গেছো, তোমাকে আগের মতো সুন্দর দেখায় না গি। এই সামাজিক চাপ মহিলাদের মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। আরা নিজেদের অপর্যাপ্ত মনে করে, নিজেদের অসুন্দর মনে করে। বাস্তব উদাহরণ, তাসনিম ৩০ বছর বয়সী মা। ২ সন্তানের জন্ম দেওয়ার পর তার ওজন অনেক বেড়ে গেছে। সে নিজেও এটা নিয়ে চিন্তিত। একদিন রাতে তার স্বামী ফোনে একটা মডেলের ছবি দেখছিল। তাসনিম পাশ থেকে দেখে ফেলল। স্বামী কিছু বলল না, কিন্তু তাসনিমের মনে একটা কাঁটা বিঁধে গেল। সেই রাতে তাসনিম বাথরুমে গিয়ে আয়নায় নিজেকে দেখল। পেটের দাগগুলো দেখল, কোমরের ভাঁজগুলো দেখল, আর নিজেকে বলল, আমি কি সত্যিই এত কুৎসিত? সেই রাত থেকে সে গোপনে ডায়েট শুরু করল। রাতে খাওয়া বন্ধ করে দিল। ইন্টারনেটে ওজন কমানোর ভুল পদ্ধতি অনুসরণ করতে শুরু করল। ফলে তার স্বাস্থ্য আরও খারাপ হল। সমাধান, স্বামীরা, আপনার স্ত্রীকে বলুন সে সুন্দর। এবং শুধু বলুন না, সত্যিই তাকে সুন্দর হিসেবে দেখুন। তার শরীরের প্রতিটা দাগ, প্রতিটা পরিবর্তন হল আপনার সন্তানের জীবন দেওয়ার চিহ্ন। এটাকে অসুন্দর নয়, বরং সবচেয়ে সুন্দর হিসেবে দেখুন। আর মহিলারা, নিজেকে ভালোবাসুন। আপনার শরীর একটা যুদ্ধক্ষেত্র পার হয়ে এসেছে। এটা দুর্বলতার চিহ্ন নয়, শক্তির চিহ্ন। আপনার শরীরকে সম্মান করুন। সুস্থ থাকুন, কিন্তু অন্যের মাপকাঠিতে নিজেকে বিচার করবেন না। কাজ নম্বর ৫, ভবিষ্যৎ নিয়ে ভয় পায়, নিরাপত্তাহীনতায় ভোগে। পঞ্চম কাজটি অনেকটা নীরব ঘাতকের মতো। রাতে একা থাকলে বিবাহিত মহিলারা ভবিষ্যৎ নিয়ে ভয় পান এবং নিরাপত্তাহীনতায় ভোগেন। রাতের নীরবতায় মানুষের মস্তিষ্ক অনেক বেশি সক্রিয় থাকে, এবং এই সময়ে নেতিবাচক চিন্তা অনেক বেশি আসে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় নকটার্নাল ওভারথিংকিং বা রাতের অতিচিন্তা ঘু। একজন বিবাহিত মহিলা রাতে একা শুয়ে ভাবেন, যদি আমার স্বামী আমাকে ছেড়ে দেয়, তাহলে আমি কোথায় যাব? যদি স্বামীর কিছু হয়ে যায়, তাহলে বাচ্চাদের কিভাবে মানুষ করব? আমার তো কোনো চাকরি নেই, কোনো আয় নেই, স্বামী ছাড়া আমি কিভাবে বাঁচব? বাচ্চারা বড় হলে কি আমাকে দেখবে? নাকি আমি একা হয়ে যাব? আমি বুড়ো হলে আমার কি হবে? কে আমার পাশে থাকবে? এই চিন্তাগুলো তাকে ভেতর থেকে কুরে কুরে খায়। সে ঘুমাতে পারে না, এপাশ ওপাশ করে, চোখ বন্ধ করে, কিন্তু মস্তিষ্ক চলতেই থাকে। বিশেষ করে যেসব মহিলা অর্থনৈতিকভাবে স্বামীর উপর সম্পূর্ণ নির্ভরশীল, তাদের এই ভয় আরও তীব্র। কারণ তারা জানেন, যদি কোনো কারণে সংসার ভেঙে যায়, তাহলে তারা রাস্তায় পড়বেন। তাদের কোনো প্ল্যান বেখে নেই। আর যেসব মহিলা পারিবারিক সহিংসতার শিকার, তাদের ভয় আরও ভয়ঙ্কর। তারা ভাবেন, আজ রাতে কি আবার মার খাবো? আজ রাতে কি আবার গালাগাল শুনতে হবে? মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ। এই ধরনের চিন্তাকে মনোবিজ্ঞানে বলা হয় কি ক্যাটাস্ট্রোফাইজিং, অর্থাৎ সবকিছুর সবচেয়ে খারাপ পরিণতি কল্পনা করা। এটি একটি সাধারণ মানসিক সমস্যা, যেটি বিশেষ করে রাতে বেশি তীব্র হয়। কারণ দিনের বেলা মানুষ ব্যস্ত থাকে, কাজকর্ম করে, মানুষের সাথে কথা বলে, মস্তিষ্ক অন্যদিকে ব্যস্ত থাকে।
কিন্তু রাতে যখন কোনো ডিস্ট্রাকশন থাকে না, তখন মস্তিষ্ক নেতিবাচক চিন্তার দিকে চলে যায়। এবং এই অতিচিন্তা দীর্ঘমেয়াদে অনিদ্রা, ইনসমনিয়া, উদ্বেগজনিত রোগ, অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং বিষণ্ণতায়, ডিপ্রেশন রূপ নিতে পারে। বাস্তব উদাহরণ: শারমিন, 34 বছর বয়সী গৃহিণী। স্বামী মধ্যপ্রাচ্যে কাজ করে। ছোট্ট দুটো বাচ্চা নিয়ে একা থাকে শ্বশুরবাড়িতে। স্বামী মাসে একবার টাকা পাঠায়। কিন্তু শারমিনের মনে সবসময় একটা ভয় কাজ করে, যদি স্বামী টাকা পাঠানো বন্ধ করে, যদি স্বামী ওখানে অন্য কাউকে বিয়ে করে, যদি শ্বশুর বাড়ি থেকে বের করে দেয়, আমি কোথায় যাব? আমার বাবা মা তো আর নেই। প্রতিরাতে এই চিন্তাগুলো তাকে তাড়া করে। সে ঘুমাতে পারে না। অন্ধকারে শুয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকে। কখনো কখনো বাচ্চাদের ঘুমন্ত মুখের দিকে তাকায় আর ভাবে, এদের জন্য আমাকে বাঁচতে হবে, যেভাবেই হোক। এই নীরব যন্ত্রণা, এই ভয়, এই নিরাপত্তাহীনতা, এটা কেউ দেখে না, কেউ বোঝে না। সবাই ভাবে শারমিনের তো কোনো সমস্যা নেই। স্বামী বিদেশে টাকা কামাই করে, শ্বশুরবাড়িতে ভালোই আছে। কিন্তু ভালো থাকার মুখোশের নিচে একজন ভয়ার্ত, অসহায়, একা মানুষ আছে, যে প্রতিরাতে ভবিষ্যতের অনিশ্চয়তায় কাঁপে। সমাধান: মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতা অত্যন্ত জরুরি। প্রতিটি মেয়ের উচিত বিয়ের আগে বা পরে কোনো না কোনো উপায়ে নিজের আয়ের পথ তৈরি করা। চাকরি, ব্যবসা, ফ্রিল্যান্সিং, হাতের কাজ, যে কোনো কিছু। আর স্বামীদের উচিত স্ত্রীকে এই বিষয়ে উৎসাহিত করা। স্ত্রী যদি কিছু শিখতে চায়, কিছু করতে চায়, তাহলে তাকে সাপোর্ট করা। তার আত্মনির্ভরতাকে হুমকি হিসেবে দেখা নয়, বরং সম্পর্কের শক্তি হিসেবে দেখা। রাতের ভয়কে জয় করার সবচেয়ে ভালো উপায় হল দিনের বেলা নিজেকে শক্তিশালী করা, আত্মবিশ্বাস গড়ে তোলা, নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা তৈরি করা। কাজ নম্বর 6: ঈশ্বরের কাছে প্রার্থনা করে একান্ত আধ্যাত্মিক সংযোগ। ষষ্ঠ এবং শেষ কাজটি, যেটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে শক্তিশালী, সেটা হলো রাতে একা থাকলে বিবাহিত মহিলারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। হ্যাঁ বন্ধুরা, এই পয়েন্টটি আমি ইচ্ছাকৃতভাবে শেষে রেখেছি, কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাতের নীরবতায়, যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে, যখন চারদিকে অন্ধকার, তখন একজন মা, একজন স্ত্রী, একজন মহিলা, সে তার সৃষ্টিকর্তার কাছে মুখ ফেরায়। সে জায়নামাজে দাঁড়ায়, বা বিছানায় শুয়ে শুয়ে হাত তুলে দোয়া করে, বা চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করে। সে কি চায়? সে চায় তার সংসারে শান্তি থাকুক। সে চায় তার স্বামী যেন সুস্থ থাকে, ভালো থাকে। সে চায় তার সন্তানেরা যেন মানুষ হয়, ভালো জীবন পায়। সে চায় তার পরিবারের কোনো অভাব না থাকুক। সে চায় সে যেন ধৈর্য ধরতে পারে, সহ্য করতে পারে। সে চায় তার কষ্ট যেন একদিন শেষ হয়। এবং অনেক সময় সে চায় শুধু একটু শান্তি, একটু মানসিক শান্তি। কারণ সারাদিনের পরিশ্রম, সারাদিনের কষ্ট, সারাদিনের যুদ্ধের পর সে ক্লান্ত। সে শুধু একটু বিশ্রাম চায়, একটু স্বস্তি চায়। আর সেই স্বস্তি সে খুঁজে পায় প্রার্থনায়। কারণ প্রার্থনা হলো সেই জায়গা যেখানে সে কারো বিচার ছাড়া, কারো সমালোচনা ছাড়া, কারো প্রত্যাশা ছাড়া নিজের মনের কথা বলতে পারে। পৃথিবীতে হয়তো কেউ তার কথা শোনে না, কিন্তু সে বিশ্বাস করে ঈশ্বর শুনছেন, ঈশ্বর দেখছেন, ঈশ্বর জানছেন। মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ: মনোবিজ্ঞানে প্রার্থনাকে একটি শক্তিশালী কপিং মেকানিজম বা মোকাবেলা কৌশল হিসেবে চিহ্নিত করা হয়। গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ নিয়মিত প্রার্থনা করেন তাদের মধ্যে মানসিক চাপ, উদ্বেগ এবং বিষণ্ণতার হার কম। কারণ প্রার্থনা মানুষকে আশা দেয় কঠিন সময় শেষ হবে, শক্তি দেয় আমি পারব, শান্তি দেয় সবকিছু নিয়ন্ত্রণে আছে, সংযোগ দেয় আমি একা নই, ঈশ্বর আমার সাথে আছেন। হ্যারোল্ড কোয়েনিগ, ডিউক ইউনিভার্সিটির গবেষক, বলেছেন প্রার্থনা এবং আধ্যাত্মিকতা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি মানুষকে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে এবং আশা না হারাতে সাহায্য করে। বাস্তব উদাহরণ: ফাতেমা, 40 বছর বয়সী মা, 3 সন্তান। স্বামী কিছুদিন আগে মারা গেছে। এখন সে একা 3টে বাচ্চা মানুষ করছে। দিনের বেলা সে সেলাই করে, মানুষের কাপড় বানায়, সামান্য টাকা উপার্জন করে। কিন্তু রাতে যখন বাচ্চারা ঘুমিয়ে পড়ে, তখন ফাতেমা জায়নামাজ বিছিয়ে দাঁড়ায়, তাহাজ্জুদ নামাজ পড়ে, সেজদায় গিয়ে কাঁদে, আল্লাহকে বলে, ইয়া আল্লাহ, আমাকে শক্তি দাও,
আমার বাচ্চাদের রক্ষা করো। আমি আর পারছি না, তুমি আমাকে ধরো। সেই প্রার্থনা শেষে ফাতেমা একটা অদ্ভুত শান্তি অনুভব করে। যেন ভেতরের সব বোঝা একটু হালকা হয়ে গেছে। যেন কেউ তার কাঁধে হাত রেখে বলছে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই শক্তি তাকে পরের দিনটা পার করার সাহস দেয়, আবার উঠে দাঁড়ানোর শক্তি দেয়, আবার যুদ্ধ করার সাহস দেয়। এই হলো প্রার্থনার শক্তি। এটা কোনো দুর্বলতা নয়, এটা সবচেয়ে বড় শক্তি। আরও একটি গভীর দিক, অনেক মহিলা রাতে প্রার্থনার পাশাপাশি ধর্মীয় বই পড়েন, কোরআন তিলাওয়াত করেন, গীতা পড়েন, বাইবেল পড়েন, যেটাই তাদের ধর্ম হোক। এই আধ্যাত্মিক অনুশীলন তাদের মানসিক শক্তি যোগায়, তাদের জীবনে অর্থ খুঁজে পেতে সাহায্য করে। এবং অনেক মহিলা রাতের প্রার্থনায় শুধু নিজের জন্য চান না, তারা তাদের স্বামীর জন্যও দোয়া করেন। হ্যাঁ, সেই স্বামী যে হয়তো তাকে কষ্ট দেয়, যে হয়তো তাকে অবহেলা করে, সেই স্বামীর জন্যও তারা প্রার্থনা করেন। ইয়া আল্লাহ, আমার স্বামীকে হেদায়েত দাও, তাকে বুঝ দাও, আমাদের সংসারে শান্তি দাও। এটাই হলো একজন মায়ের, একজন স্ত্রীর হৃদয়ের বিশালতা। যে মানুষ তাকে কষ্ট দেয়, তার জন্য সে দোয়া করে, কারণ সে জানে ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, দেওয়াও। এবং ক্ষমা করাও ভালোবাসার একটা অংশ। এতক্ষণ আমি 6টি কাজের কথা বললাম, যেগুলো বিবাহিত মহিলারা রাতে একা থাকলে গোপনে করে থাকেন। এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। প্রথমত, এই ভিডিওর উদ্দেশ্য হলো সচেতনতা তৈরি করা। বিবাহিত মহিলাদের মানসিক জগৎকে বোঝা, তাদের কষ্ট, তাদের ভয়, তাদের একাকিত্ব, এগুলো সম্পর্কে আমাদের সবার জানা দরকার। কারণ জানলেই আমরা পরিবর্তন আনতে পারব। দ্বিতীয়ত, এই 6টি কাজ সব বিবাহিত মহিলার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। প্রতিটি মানুষ আলাদা, প্রতিটি সম্পর্ক আলাদা। কিন্তু গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতা বলে এই বিষয়গুলো অত্যন্ত সাধারণ এবং ব্যাপক। তৃতীয়ত, যদি আপনি বা আপনার পরিচিত কোনো মহিলা মানসিক চাপ, বিষণ্ণতা, উদ্বেগ বা যে কোনো মানসিক সমস্যায় ভুগছেন, তাহলে পেশাদার সাহায্য নিন। মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। লজ্জা বা ভয় পাবেন না। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, সাহস। চতুর্থত, স্বামীরা, অনুগ্রহ করে আপনার স্ত্রীকে বুঝুন। সে একজন মানুষ, তার আবেগ আছে, তার চাহিদা আছে, তার কষ্ট আছে। শুধু প্রোভাইডার হলেই হবে না, পার্টনার হতে হবে। শুধু ঘরের মালিক হলেই হবে না, মনের সঙ্গী হতে হবে। পঞ্চমত, মহিলারা, আপনিও নিজেকে ভালোবাসুন। নিজের যত্ন নিন। নিজের স্বপ্ন ধরে রাখুন। নিজের পরিচয় ধরে রাখুন। আপনি শুধু কারো মা বা কারো স্ত্রী নন, আপনি একজন মানুষ, আপনার নিজেরও একটা জীবন আছে, এবং সেই জীবনটাও গুরুত্বপূর্ণ। এবার কিছু ব্যবহারিক পরামর্শ দিই, যেগুলো অনুসরণ করলে এই সমস্যাগুলো অনেকটাই কমানো সম্ভব। 1. রাতে ঘুমানোর আগে 10 মিনিট একসাথে কথা বলুন। ফোন রেখে দিন, টিভি বন্ধ করুন। শুধু দুজন একসাথে বসুন এবং দিনের কথা শেয়ার করুন। এই ছোট্ট অভ্যাসটি সম্পর্কে অনেক বড় পরিবর্তন আনতে পারে। 2. স্ত্রীকে প্রশংসা করুন প্রতিদিন। তুমি আজকে খুব সুন্দর লাগছো, তোমার রান্না দারুণ হয়েছে, তুমি না থাকলে আমার সংসার চলতো না, গিয়ে এই কথাগুলো বলুন। বলতে 10 সেকেন্ড লাগে, কিন্তু এর প্রভাব সারাদিন থাকে। 3. স্ত্রীর স্বপ্নকে সম্মান করুন। সে যদি কিছু শিখতে চায়, কিছু করতে চায়, তাহলে তাকে উৎসাহিত করুন। তার ডানা ছেঁটে দেবেন না, তাকে উঠতে দিন। 4. শারীরিক স্পর্শ বজায় রাখুন। হাত ধরুন, কোলে মাথা রাখুন, জড়িয়ে ধরুন। এই স্পর্শগুলো বলে, আমি আছি, তুমি একা নও। 5. ঝগড়া হলে রাতে মিটমাট করুন। রাগ নিয়ে ঘুমাতে যাবেন না। ঝগড়ার পর সরিই বলুন। মানুষ ভুল করতে পারে, কিন্তু ক্ষমা চাওয়ার সাহস সবার থাকে না। 6. স্ত্রীকে একটু টাইম দিন। সে চাইলে একটু একা সময় কাটাক, বই পড়ুক, গান শুনুক, বান্ধবীদের সাথে কথা বলুক। প্রতিটি মানুষের নিজের জন্য কিছু সময় দরকার। 2. পুরনো স্মৃতি ঘাটেন, হারিয়ে যাওয়া নিজেকে খোঁজেন। 3. সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবনের সাথে নিজেকে তুলনা করেন। 4. নিজের শরীর নিয়ে চিন্তা করেন, আত্মবিশ্বাসের সাথে যুদ্ধ করেন। 5. ভবিষ্যৎ নিয়ে ভয় পান, নিরাপত্তাহীনতায় ভোগেন। 6. ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, শান্তি ও শক্তি খোঁজেন। এই প্রতিটি পয়েন্ট আমাদের একটাই কথা বলে, একজন বিবাহিত মহিলা শুধু বউ বা ঘি নয়। সে একজন মানুষ।
তার হৃদয় আছে, তার আত্মা আছে, তার স্বপ্ন আছে, তার কষ্ট আছে। এবং সেই কষ্টকে আমরা যদি না বুঝি, তাহলে আমরা তাকে আসলে কিছুই দিতে পারিনি। আমি জানি এই ভিডিও দেখে অনেক পুরুষ হয়তো ভাবছেন কি এটা তো ঠিক কথা, আমি আমার স্ত্রীকে এভাবে ভাবিনি কি, আর অনেক মহিলা হয়তো চোখের পানি মুছতে মুছতে ভাবছেন কেউ একজন বুঝেছে আমাকে গু। আমি চাই এই ভিডিওটা একটা শুরু হোক, একটা কথোপকথনের শুরু, স্বামী স্ত্রীর মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে। আমরা যদি একে অপরকে বুঝতে পারি, একে অপরের কষ্টটা অনুভব করতে পারি, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে। শেষ কথা, আজ রাতে ঘুমানোর আগে আপনার স্ত্রীর দিকে তাকান, তার চোখের দিকে তাকান, তাকে জিজ্ঞেস করুন তুমি কেমন আছো, সত্যিই কেমন আছো, এবং তার উত্তরটা মন দিয়ে শুনুন। হয়তো সেই একটা প্রশ্ন তার জীবনের অনেক কিছু বদলে দেবে। আর যদি আপনি একজন মহিলা হন, তাহলে জেনে রাখুন আপনি একা নন। আপনার কষ্ট, আপনার ভয়, আপনার একাকিত্ব, এগুলো আপনারই অনুভূতি। এবং এই অনুভূতিগুলোকে লজ্জা পাওয়ার কিছু নেই। আপনি শক্তিশালী, আপনি সুন্দর, আপনি মূল্যবান, এবং আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য প্রতিটি মুহূর্তে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্টে লিখুন কোন পয়েন্টটা আপনার মনে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, আর শেয়ার করুন আপনার স্বামীর সাথে, আপনার পরিবারের সাথে, আপনার বন্ধুদের সাথে, কারণ এই কথাগুলো সবার শোনা দরকার। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, আপনার সঙ্গীর যত্ন নিন, আর ভালোবাসায় ভরিয়ে রাখুন আপনার জীবন। আল্লাহ হাফেজ।